ঢাকা দিল্লির সম্পর্কের এই উত্তপ্তময় পরিস্থিতিতে সেপ্টেম্বরে হতে যাওয়া ব্রিক্সের সম্মেলনে কি যোগ দেবেন বিমস্টেকের সভাপতি তারেক রহমান? এই পরিস্থিতিতে আগামীকাল হতে যাওয়া প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের মধ্যকার সাক্ষাৎ কিভাবে দেখা হচ্ছে? এসব বিষয় নিয়ে কথা হবে আজকের নির্বাচিত খবরের এই আয়োজনে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরিফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর কূটনৈতিক প্রতিবেদক রাহিদ এজাজ। রাহিদ এজাজ, আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। রাহিদ এজাজ, শুরুতে জানতে চাই আপনার কাছে, সেপ্টেম্বরে যে ব্রিক্সের সম্মেলনে তারেক রহমানকে যাওয়ার জন্য দাওয়াত পাঠানো হয়েছিল, সেখানে কি তারেক রহমান যাচ্ছেন? ধন্যবাদ। ব্রিক্সের যেই সম্মেলনটা 12 এবং 13 সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে, সেখানকার সদস্য 11 দেশের বাইরে আরেকটি সেশন আছে যেটাকে বলা হয় আউটরিচ সেশন। সেই সেশনেই প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এখন পর্যন্ত আমরা জানতাম যে সেটা বাংলাদেশ হ্যাঁও বলেনি, নাও বলেনি, যদিও রাজনৈতিক পরিসরে ঠিক আনুষ্ঠানিকভাবে না হলেও অনানুষ্ঠানিকভাবে আমরা দেখেছি প্রধানমন্ত্রীকে যে আমন্ত্রণপত্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঠিয়েছেন, ওখানে শুধুমাত্র বিমস্টেকের চেয়ার বা সভাপতি হিসেবে। তো এটা নিয়ে একটা সমালোচনা বা তর্ক বিতর্ক আছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তো প্রথমে বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেই তিনি বিমস্টেকের যে রোটেশনাল সিস্টেমে সভাপতি বা চেয়ারের দায়িত্ব হয়, গত বছরের আপনার এপ্রিল মাসে বাংলাদেশের কাছে এসছে। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস ছিলেন, এখন ফেব্রুয়ারির নির্বাচনের পরে প্রধানমন্ত্রী তারেক রহমান। তো যুক্তিটা হচ্ছে এখানে তাকে প্রধানমন্ত্রী হিসেবে সম্বোধন করা হয়নি। এর বাইরে এটা যদি একটা যুক্তি হলে আসলে হচ্ছে গতকালকে আমরা একটা আলোচনা করেছিলাম, সেখানে বলছিলাম সম্পর্ককে স্বাভাবিক করা বা নবযাত্রার যে কথাটা বলা হচ্ছিল ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত কিছুটা ইতিবাচক এক ধরনের মুভমেন্ট বা উদ্যোগ দেখা গেল, এরপর থেকে কিন্তু সেটা হয়নি। তো এক ধরনের শীতল বা টানাপোড়েন আছে। এবং সর্বশেষ গত 5ই আগস্ট দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় সাংবাদিকদের সঙ্গে প্রথমবারের মতো মত বিনিময় করার যে সুযোগ পেলেন, সেটা একটা নতুন উত্তেজনা তৈরি করেছে। সেই উত্তেজনার প্রেক্ষিতে আমরা সরকারি মহল বা কূটনৈতিক মহল থেকে জেনেছি ব্রিক্স সম্মেলনের আউটরিচ সেশনে যে প্রধানমন্ত্রীর দাওয়াত ছিল, সেটিতে তিনি অংশগ্রহণ করবেন না। এটা মোটামুটি বোধহয় নিশ্চিত হয়ে গেছে। আচ্ছা, আপনার এই উত্তর থেকে আমার একটা বিষয় খুব জানতে ইচ্ছা করছে যে 2023 সাল থেকে খুব সম্ভবত, আমি তো ভুল না করি, তাহলে বাংলাদেশ ব্রিক্সের এই সম্মেলনে দাওয়াত পেয়ে আসছে আউটরিচ প্রোগ্রামে অংশগ্রহণে। সেগুলোর ক্ষেত্রে কি যখন দাওয়াত পাঠানো হতো বা ইনভিটেশন পাঠানো হতো, তখন কি আসলে প্রধানমন্ত্রীকেই পাঠানো হতো নাকি অন্য কোনো ভাবে, এবার যেমন বিমস্টেকের সভাপতি হিসেবে পাঠানো হয়েছে? প্রশ্নের জন্য ধন্যবাদ। আসলে এই যুক্তিটাই দিচ্ছে, আমাদের যদি মনে থাকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দিল্লিতে এসেছিলেন G20 সামিটে। সেটাতেও কিন্তু প্রধানমন্ত্রী আমন্ত্রিত ছিলেন। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, অনানুষ্ঠানিকভাবে বলা হচ্ছে কিন্তু আনুষ্ঠানিক নয়, যে তখন যদি সেই আমন্ত্রণপত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ থাকে, তাহলে এবার নয় কেন? এখন প্রশ্ন হচ্ছে, আমি G20টা এই জন্য আসছি, আর্গুমেন্টটা, বাংলাদেশ তো G20তে হওয়ার আর মেম্বার হওয়ার জন্য অ্যাপ্লাইও করেনি, আগ্রহ দেখেনি, সুযোগও নেই এই মুহূর্তে। তো কিন্তু যুক্তিটা একেবারে ফেলে দেওয়ার মতো না। একটু আগে আমি যেটা বললাম, আপনি প্রথম আলোর একজন প্রতিনিধি, সেই প্রতিনিধি কোনো ফোরামে থাকলে প্রথম আলোর কারণে আপনি সেই ফোরামে নিজেকে রিপ্রেজেন্টেশন করার সুযোগটা আপনার তৈরি হয়। ওই আর্গুমেন্টটা সরকার দিচ্ছে। তো এখন আমার কাছে খুব পরিষ্কার নয়, কারণ অনেকগুলো ডকুমেন্ট বেশ কয়েক বছর আগে, আর সবগুলো ডকুমেন্ট যে আমার আপনার সাংবাদিক হিসেবে দেখার সুযোগ হয়, অ্যাক্সেস হয়, তা তো নয়। এখন সরকারের তরফ থেকে বলা হচ্ছে, অতীতে ভারত এরকম যতগুলো ইন্টারন্যাশনাল সেশন করেছে সেখানে এভাবে আমন্ত্রণ জানিয়েছে। আবার ব্রিক্স আমরা 2023-এর কথা বলছিলাম, আমরা সাউথ আফ্রিকায় গেছি, রাশিয়াতে 2025-এ যেখানে গেছি, ওখানে বাংলাদেশ সরকারকে আমন্ত্রণ জানানো হলো। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল 2024-এর শুরুতে রাশিয়ার পক্ষ থেকে। সেখানে পরে বাংলাদেশের পররাষ্ট্র সচিব প্রতিনিধিত্ব করেছিলেন। আচ্ছা, আমরা ব্রিক্স নিয়ে আরও কথা বলবো একটু পরে। তবে তার আগে জানতে চাই যে আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর একটি সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে, সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে, সেটির কি অবস্থা? এখন পর্যন্ত সেই সৌজন্য সাক্ষাতের যে পূর্ব নির্ধারিত সূচিটা বহাল আছে, এবং সেই আলোচনার আগেই আজ যখন আমরা এখানে নির্বাচিত খবরে বাংলাদেশ ভারত সম্পর্ক বা ব্রিক্স নিয়ে আলোচনা করছি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের নতুন হাই কমিশনারের প্রথম সৌজন্য সাক্ষাতের আগে আজকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর একটা আলোচনা বা বৈঠকের কথা রয়েছে।
সেটি 3টার আশেপাশে কোনো এক সময় হওয়ার কথা, এবং সেটিকে আমরা ধরে নিতে পারি কাল যে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনের প্রথম সৌজন্য সাক্ষাৎ, তার একটা পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা বিবেচনায় নিতে পারি। বিশেষ করে গত বুধবার বা 5ই অগস্ট যেই অনুষ্ঠান দিল্লিতে, এবং এরপর আমরা যে একটা উত্তেজনা দেখছি, সেই উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের দিক থেকে শুক্রবার একটা প্রতিক্রিয়া জানানো হয়েছে, তাদের অবস্থানটা পরিষ্কার করেছে। তারপর যেটা মনে হচ্ছে উত্তেজনা তৈরি হলো, দুদেশ আপাতত সেই উত্তেজনার পরও সম্পর্কটাকে ইতিবাচক ধারায় ফিরিয়ে আনতে কি করা যায় বা কি উদ্যোগ নেওয়া যায় সে বিষয়টি তারা বিবেচনা করছেন, যদি আমরা রাজনৈতিক পর্যায়ে নানান বক্তৃতা বিবৃতি দেখছি। আচ্ছা, তো আগামীকাল যদি সাক্ষাৎটা হয়, আমরা আশা করছি যে সেটা হবে ঠিকঠাক সময় মতো। এখন পর্যন্ত সূচিটা ঠিক আছে। আচ্ছা, তাহলে সেখানে কি কি বিষয় আসলে প্রাধান্য পাবে? দেখুন, মূলত বাংলাদেশ ভারত সম্পর্ক যেহেতু প্রথম এবং প্রধান বিষয়টা হচ্ছে উনি ভারতীয় হাই কমিশনার জুনে এসে প্রথমবারের মতো কাল দেখা করার সুযোগ পাবেন। তো দেখা করে খুব স্বাভাবিক এবং সঙ্গত কারণেই তিনি ভারতের প্রতিনিধি হিসেবে এসেছেন, এবং একটা গুণগত তফাৎ আছে। গত 5 দশকের বেশি সময় ধরে ঢাকায় যে ভারতীয় হাই কমিশনাররা কাজ করে গেছেন, তারা সবাই ছিলেন পেশাদার কূটনীতিক। দীনেশ ত্রিবেদী একমাত্র ব্যতিক্রম, যিনি একজন রাজনীতিবিদ এবং কেন্দ্রীয় সরকারের রেলমন্ত্রী ছিলেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন। তাহলে বুঝতে হবে যে ভারত সরকারের রাজনৈতিক অঙ্গনের এক ধরনের ম্যান্ডেট নিয়ে তিনি এসেছেন। তাহলে সম্পর্ক ইতিবাচক ধারায় ফেরার একটা বার্তা, সেই জিনিসটা ব্রড ক্যানভাসে সেটা থাকবে। এর পাশাপাশি আমি যদি বলি, ব্যবসা বাণিজ্য, ভিসা, সীমান্ত, আপনার গঙ্গার পানি চুক্তি নবায়ন সহ অভিন্ন নদীর পানি বন্টন, তারপরে জনপরিসরের সম্পর্ক জোরদার করা, এবং আমরা তো জানি ভারতের সঙ্গে অনেক অনেক ডিটেইল এবং অনেক বেশি ইনডেপথ রিলেশনশিপ দুই দেশের মধ্যে আছে। তো সব বিষয়ে তো খুঁটিনাটি আলোচনা হবে না। আমি যেটা বুঝে নিতে পারি সেটা হচ্ছে তাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন সম্পর্কটাকে ইতিবাচক প্রক্রিয়ায় এগিয়ে নিতে, সেই বার্তায় তিনি হয়তো দিবেন। এর পাশাপাশি এই মুহূর্তে যে উত্তেজনা বিরাজ করছে সেটির প্রশমনের মাধ্যমে কিভাবে এগিয়ে নেওয়া যায়, আস্থার যে সংকট আছে সেই বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করতে পারেন বলে আমি ধারণা করি। আচ্ছা, আপনাকে জানতে চাবো যে আসলে ঢাকা দিল্লির সম্পর্কে যে উত্তাপ এখন, সেটা কি আসলে ঢাকা দিল্লির যে কূটনৈতিক সম্পর্কে সবখানে আসলে এই প্রভাবটা পড়ছে? খুব স্বাভাবিক এবং সঙ্গত কারণেই এক ধরনের উত্তাপ যখন তৈরি হয়, সে উত্তাপটা তৈরি হলে তার আঁচটা, ধরুন আগুন লাগলে তার আঁচ তো আশেপাশে ছড়িয়ে পড়েই। তো উত্তেজনা তৈরি হয়েছে বুধবার, এরপরে একদিন বিরতি দিয়ে শুক্রবার ভারত একটা বিবৃতি দিয়েছে। সেই বিবৃতির পর বোঝা যাচ্ছে যেই বক্তব্যগুলো সেদিন ফরেন করেসপন্ডেন্টস ক্লাবের অনুষ্ঠানে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, তার পুত্র সজীব জয় এবং অপরাপর নেতারা যে বক্তব্য রেখেছেন, সেটি বাংলাদেশকে চরমভাবে ক্ষুব্ধ করেছে। তার বহিঃপ্রকাশ আমরা দেখি সরকারের বিজ্ঞপ্তিতে। একদিন পর ভারত তার অবস্থানটা পরিষ্কার করেছে। যদি আমি বলি যে বক্তব্য এসেছে বাংলাদেশ রাষ্ট্রটাকে জঙ্গিবাদ এবং বাংলাদেশের বাস্তব পরিস্থিতি কিন্তু সেখানে প্রতিফলন ঘটেনি, এবং যার কারণে আমরা একদিন পরে দেখছি ভারত তারা নিয়মিত ব্রিফিংয়ে পরিষ্কার করে বলেছে সেদিনের মঞ্চ থেকে বাংলাদেশ সরকার নিয়ে, যেই সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত, সেই সরকার সম্পর্কে যা বলা হয়েছে ভারত সেটা এন্ডোর্স করে না। অর্থাৎ ভারতের জায়গাটা কিছুটা পরিষ্কার করেছে। যদিও রাজনৈতিক পরিসরে এই আলোচনা হয়ে থাকে, তিব্বতের ধর্মীয় গুরু দলাই লামা কিংবা আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট নজিবুল্লাহ যখন থাকতেন, তারা ভারতের সিদ্ধান্ত অনুযায়ী এবং কিছু রীতিনীতি আছে সেটা মেনেই চলতেন। তিব্বতের ধর্মীয় গুরু দলাই লামার অনুষ্ঠান দিল্লি থেকে সরিয়ে যদি চীনের চাপে সেটা অন্য জায়গায় করা যায়, তাহলে সেটা দিল্লিতে তাকে কেন অনুমতি দেওয়া হচ্ছে এই প্রশ্ন তুলেছেন। আমরা নিশ্চয়ই কালকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেখেছি, একদিকে সম্পর্ক ভালো করবেন, আবার হাসিনাকে ব্যবহার করবেন, তো দুটো তো একসঙ্গে চলতে পারে না। এবং শুধু তিনি বলছেন না, আমরা যদি ভারতীয় পত্রপত্রিকা গণমাধ্যমে ভারতের অনেক বিশেষজ্ঞ সাংবাদিকের মতও দেখছি, তারাও সেই বিষয়টা তুলছেন যে আসলে কোন দিকে ভারত যাবে। রাহিজাজ, আমরা জানি যে বাংলাদেশ ব্রিক্সের সদস্য হতে চায়, তো এবারের যদি তারা এই সম্মেলনের অংশ না নেয় বা দাওয়াত ইনভাইটেশন অ্যাকসেপ্ট না করে, তার কোনো প্রভাব কি আসলে এই সদস্যপদ পাওয়া না পাওয়ার ক্ষেত্রে পড়বে কিনা? আমি এভাবে সদস্যপদ যাওয়া না যাবে, একটা প্রধানমন্ত্রী গেলে বা সরকার প্রধান গেলে যে গুরুত্বটা থাকে সেটার একটা খুব গুরুত্ব। একটু আগে বলেছি 25 সালে বাংলাদেশ অংশ নিয়েছে, সেবার কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র সচিব গেছিলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান বা ডক্টর ইউনূস যাননি। তো আপনার তো
প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী না গেলে নিশ্চয়ই বাংলাদেশের কোনো প্রতিনিধি সেখানে অংশ নিতে পারেন। কাজেই ব্রিক্সে সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে সরকার প্রধানের যাওয়া না যাওয়া খুব বেশি প্রভাব ফেলে না। আর আমরা তো গত 3 বছর ধরে চেষ্টা করছি, সেখানে ওখানে প্রক্রিয়ার মধ্যে আছে। আরেকটা জিনিস এখানে প্রাসঙ্গিকভাবে আমরা বলতেই পারি, গত জুলাইয়ের 31 তারিখের পর্যন্ত যে তথ্য আমরা জেনেছি যে এখন পর্যন্ত যে 10টা দেশকে আমরা একটু আগে বলেছি ব্রিক্সের সদস্য দেশ 11টি, তারা তো যাচ্ছেনই, এর বাইরে অন্তত 10টা দেশকে আমন্ত্রিত জানানো হয়েছে অতিথি হিসেবে। তার মধ্যে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো তিনি যাচ্ছেন, তিনি কনফার্ম করেছেন। ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিংহাং তিনিও নিশ্চিত করেছেন অংশ নেবেন। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ কানাল তিনি যাচ্ছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তিনি যাচ্ছেন। আর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুটিন শারনাভিরাকুল। এটা হচ্ছে আমি 31শে জুলাইয়ের হিসাব বলছি। এরপরে কাজাখস্তান, নাইজেরিয়া, বলিভিয়া, উগান্ডা, উজবেকিস্তান, বাংলাদেশ। বাকিরা, বাংলাদেশ তো বলে দিয়েছে, বাকি যে 5টা আছে গত পরশু জেনেছে আরও একাধিক দেশ, অর্থাৎ যাদের আমন্ত্রণ জানানো হয়েছে প্রায় 7টি দেশ 11টির মধ্যে যাচ্ছে। কাজেই খুব বেশি বড় প্রভাব পড়বে আমার এই মুহূর্তে মনে হচ্ছে না। আচ্ছা, আমার সবশেষ প্রশ্ন আপনার কাছে জানতে চাওয়া যে শেখ হাসিনা যদি এভাবে দিল্লিতে বসে তার রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যায়, তাহলে আসলে বাংলাদেশের পক্ষ থেকে কি উদ্যোগ নেওয়া হবে বলে আপনি জানতে পারছেন? আর আসলে দিল্লির আসলে এই বিষয়টাকে কিভাবে দেখছে তারা? তারা তো একরকম বিবৃতি দিয়েছে, কিন্তু ওভারঅল সেখানকার পত্রপত্রিকার প্রতি কি বলা হচ্ছে? না, দেখুন, একটু আগে যেটা বলছিলাম, যেই সংকটটা শুরু হয়েছিল বুধবার, মানে সাম্প্রতিক সংকট বা উত্তেজনা, সেটিতেও শুক্রবারে তাদের আপনার নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র বলে কিন্তু অবস্থানটা পরিষ্কার করেছেন যারা তারা বিষয়টাকে কিভাবে দেখছেন। যে ঠিক আছে, এন্ডোর্স করেন না, কিন্তু ওই প্রশ্ন থেকেই যাচ্ছে বলে শনিবার তিনি শুক্রবার ব্রিফিংয়ে বলেছেন। শনিবার কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আবার একই প্রসঙ্গের অবতারণা করেছেন। আপনি সম্পর্ক ভালো করতে চাচ্ছেন, কিন্তু একই সঙ্গে আবার হাসিনা কার্ডটা খেলছেন। এই বিষয়টাকে তিনি ভালোভাবে যে সরকার নিচ্ছে না, এক ধরনের সতর্ক বার্তা হিসেবে আমরা দেখতে পারি। যে দেখুন, আমি ওনাকে যদি কোট করি, আপনারা হাসিনা কার্ড খেলবেন আবার বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব করতে চাইবেন, মনে রাখতে হবে দুটো বিপরীত। আশা করি ভারতের কর্তৃপক্ষ এবং ভারতের সরকার বিষয়টি বুঝবে। এই প্রসঙ্গে আমি একটি নিবন্ধ গতকাল পড়ছিলাম, যে ভারতভূষণ বলে একজন জ্যেষ্ঠ ভারত সাংবাদিক, তিনি একসময় হিন্দুস্তান টাইমস এবং ইন্ডিয়া টুডেতে কাজ করতেন ব্যবস্থাপক হিসেবে। তিনি লিখছেন যে ভারত সরকারকে আসলে বেছে নিতে হবে, একজন ব্যক্তি, একটি দল, নাকি একটি রাষ্ট্র, একটি সরকার, তাদের জনগণ, কোন সম্পর্কটাকে ভারত দিল্লি গুরুত্ব দেবে, এখন সিদ্ধান্তটা ভারতের। আচ্ছা, রাহিদ, আজকে আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা তখন কথা বলছিলাম ঢাকা দিল্লির মধ্যকার সম্পর্কের বর্তমানের যে উত্তাপ, সেই উত্তাপ নিয়ে, এবং একই সঙ্গে সামনে সেপ্টেম্বর মাসে ব্রিক্সের সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা সেই বিষয়টি নিয়েও আমরা আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রথম আলোর সঙ্গে থাকুন।